আচ্ছা, আমরা হয়তো অনেকেই জানি না, সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ চলছে অরুণাচল প্রদেশে। আজকে জুবিলি স্টেডিয়ামে খেলা ছিল, আমাদের সাথে শ্রীলঙ্কার ম্যাচ ছিল, যেখানে আমাদের আন্ডার 19 বয়েজরা শ্রীলঙ্কার আন্ডার 19 টিমকে 8-0 গোলে হারিয়েছে। ইয়েস, 8-0 রেজাল্ট হয়েছে এবং আমরা একটা থাম্পিং ভিক্টরি পেয়েছি প্রথম ম্যাচেই। অ্যান্ড ডেফিনেটলি ওয়ান অফ দ্য হট কন্টেন্ডার টু উইন সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ আমরা। অ্যান্ড দেখা যাক দাদাদের মতো ভাইদেরও দাদাগিরি সাফে চলে কিনা। তো অবশ্যই যারা দেখোনি তারা গিয়ে হাইলাইটস দেখতে পারো। আমি কিছু টাইম ম্যাচটা এনজয় করছিলাম, তারপর অবশ্যই এই ভিডিও মোডে এসে ঢুকে গেছি। ডেফিনেটলি আমরা ট্রান্সফার মার্কেট রিলেটেড কথা বলবো, আমরা মেজর কিছু আপডেটস নিয়ে কথা বলবো, কিছু রিউমার্স, অনেক কিছু চলছে, তবে যেগুলো মেন বিষয় আজকের ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু একটা হাই টাইম চলছে, আমাদের দেশে একটা ভীষণভাবে ওয়ার সিচুয়েশন রয়েছে এবং অবশ্যই যেভাবে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মি আমাদের শুধুমাত্র 365 দিন রক্ষা করেন তা নয়, তার পাশাপাশি আমাদের টোটাল প্রোটেকশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ইন্ডিয়ান আর্মির হাতে থাকে এবং ইন্ডিয়ান আর্মি বর্ডারে বা বিভিন্ন জায়গাতে পাহারা দেন বা তারা রাত জেগে নিজেদের কাজটা করেন বলেই হয়তো আমরা আমাদের কাজগুলো করতে পারি, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, অফিসে যেতে পারি, স্কুল কলেজ ডাক্তারখানা সমস্ত কিছু তার মতো করে চলতে থাকে। তো এই সময়টাতে আমাদের ভারতীয় নাগরিকদের উচিত ইন্ডিয়ান আর্মির পাশে থাকা, তাদেরকে সাহস যোগানো এবং কন্টিনিউয়াসলি তাদের জন্য ন্যূনতম যতটুকু আমাদের ক্ষমতা রয়েছে প্রে করে যাওয়া, যে তারা যেন অক্ষত থাকে, তারা যেন সুস্থ থাকে এবং তারা অক্ষত আর সুস্থ থাকলেই আমাদের দেশ, এই ভারত মাতা, সেও কিন্তু সুস্থ থাকবে, অক্ষত থাকবে। সো দেখা যাক আলটিমেট আমাদের কতদিনের লড়াইয়ে পাকিস্তানের যে নোংরামি রয়েছে সেই নোংরামিকে আমরা আবারও বন্ধ করতে সক্ষম হই। আর যেভাবে ফুটবলের কথা হচ্ছে সেই একইভাবে কিন্তু এবার প্রতিটা জায়গাতে দেশের কথাও হবে। অ্যান্ড ডেফিনেটলি আমার যতটুকু ক্ষমতা রয়েছে কথা বলার নিজের মাধ্যম দিয়ে, সেটা আমি বলার চেষ্টা করেছি। এর আগের একটা ভিডিও সেকেন্ড চ্যানেলে পাবলিশ হয়েছে, যারা দেখোনি তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে গিয়ে চেক আউট করতে পারো। সেখানে রেগুলার বেসিসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, আজকের এই ভিডিওটাতে দুজন পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে মেনলি কথা বলার রয়েছে। নাম্বার 1, সেটা হচ্ছে বিপিন সিং ইস্টবেঙ্গলে সই করেছে, বিপিন সিং ইস্টবেঙ্গলে আসছে। মুম্বাই সিটিএফসির সাথে বিপিন সিংয়ের সম্পর্ক এই মুহূর্তে শেষ, সিজন শেষ হয়ে যাওয়া মানে কিন্তু একটা প্লেয়ার ফ্রি হয়ে যাওয়া। তার 31 মে অবধি কন্ট্রাক্ট থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন কি সে 31 মের আগে কোথাও অফিসিয়ালি সই করতে পারবে না বা এরকম কিছু না। এই মুহূর্তে দাঁড়িয়ে সব ধরনের যা কিছু কথাবার্তা রয়েছে সেটা পাকা এবং একটা ভালো রকমের চুক্তি হচ্ছে, প্রায় 2+1 ইয়ারের একটা কন্ট্রাক্ট বিপিন সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের হচ্ছে। অ্যান্ড দ্যাটস প্রিটি গুড। আমার মনে হয় যে বেঞ্চ স্ট্রেংথের জন্য ইস্টবেঙ্গলের এই সিগনেচারটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ পিভি বিষ্ণু হি ইজ আ লং টার্ম প্রজেক্ট, মহেশ নবরেম সিং রয়েছে, নন্দকুমার শেখর কি হবে তার ভবিষ্যৎ এখনও অবধি অজানা, বাট স্টিল এখনও ধরে নেওয়া যায় যেহেতু তার কন্ট্রাক্ট রয়েছে। তো লেফট উইংয়ে ইস্টবেঙ্গলে খেলা লাস্ট 2 সিজন ধরে, মানে আমি এখানে প্রত্যেকের স্ট্যাটাস হিসেবেই ধরে নিচ্ছি যে মিনিমাম এই 3টে প্লেয়ার তারা তো 2 সিজন ধরে রয়েছে, তো তাদের কোথাও একটা ভালো পার্টনার হিসেবে বা একটা ব্যাকআপ হিসেবে বিপিন সিং কিন্তু আসছে। আর বিপিনের ক্ষেত্রে একটা বিরাট বড় ইউটিলিটি বা একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে বিপিনের এক্সপিরিয়েন্স। বিপিন এমন একটা টিমে লাস্ট 6-7 বছর রয়েছে বা ছিল বলা চলে, সেই টিমটা কিন্তু লাস্ট 5টা সিজনে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন ইন্ডিয়ান ফুটবল। 2020-21 সিজনে তারা ডাবল করেছে, 21-22 কিছু হয়নি, 22-23-এ ফিরে এসে তারা আবারও চ্যাম্পিয়ন হয়েছে এবং 23-24-এ এসে তারা আইএসএল কাপ জিতেছে এবং এইবারেও তারা কিন্তু প্লে অফ খেলেছে। তো এই 5টা সিজনের মধ্যে 3টে সিজনে তারা ট্রফি পেয়েছে, 4টে সিজনে প্লে অফ খেলেছে, শুধুমাত্র 2021-22টা তারা প্লে অফে রিচ করতে পারেনি। বাট এমন একটা কোথাও রিদিম মুম্বাই সিটিএফসি প্রতি সিজনে শো করেছে এবং সেই যে একটা কোর টিম, সেই টিমটাতে কিন্তু বিপিন একটা মেজর পার্ট হয়ে থেকেছে। অ্যান্ড মোর দ্যান 150 ম্যাচ অ্যাপিয়ারেন্স রয়েছে তার মুম্বাই সিটিএফসি জার্সিতে। আইএসএলে যদি দেখি তাহলে সেখানে প্রায় 130-35টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, যেখানে তার ম্যাক্সিমামটা অবশ্যই মুম্বাই সিটিএফসি, তার একটা সিজন সে খেলে গেছে এটিকেতে কলকাতাতে। তো কোথাও একটা ভাস্ট এক্সপিরিয়েন্স তার কিন্তু রয়েছে, তার আগে আই লিগের এক্সপিরিয়েন্স রয়েছে। তো ওভারঅল একটা হিউজ এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করালো। অনেকেই সইটাকে নেগেটিভলি দেখছে, বাট আমি সিরিয়াসলি জানি না কীভাবে নেগেটিভলি হচ্ছে, কারণ ডেফিনেটলি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যা
লেফট উইংয়ে অপশনস রয়েছে, সেখানে বিপিন সিং তো ফার্স্ট চয়েস নয়। বিপিন সিংকে তো মেন লেফট উইঙ্গার করে নিয়ে আসা হচ্ছে না, তো তোমার তো বেঞ্চেও প্লেয়ার লাগবে ভাই। তুমি তো বেঞ্চে কোনো এস্টাবলিশড একটা ভালো প্লেয়ারকে তুমি নিয়ে আসতে পারবে না, তাহলে তোমার যারা আবার পারফর্মিং প্লেয়ার রয়েছে তারা বেঞ্চে চলে যাবে। তো সেই জায়গাটা তো কোনো ইস্টবেঙ্গল সমর্থকের জন্য খুব একটা ভালো দিক হবে না, যে কোথাও বিষ্ণু যাকে একটা লং টার্মে রাখা হচ্ছে, যার মধ্যে একটা হিউজ প্রমিস রয়েছে, যদি তোমাকে বলা হয় যে এমন একটা প্লেয়ারকে নিয়ে আসা হলো, বিষ্ণু বেঞ্চ হয়ে গেল, তো সেখানেও এক পক্ষ কিন্তু খুশি হবে না। তো আমার মনে হয় যে বিপিন সিংকে নিয়ে আসাটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা খারাপ ডিসিশন তো ডেফিনেটলি না। ভালো হবে কি হবে না দেখো সেটা পরের ব্যাপার, কারণ নন্দকুমার শেখারকেও কিন্তু নিয়ে আসা হয়েছিল ওড়িশা এফসির পারফরমেন্সটা দেখে। একটা সিজন এনাফ, দারুণ পারফরমেন্স করেছিল, কিন্তু তার পরের সিজনে দেখা গেল যে পুরো ফ্লপ করে গেছে। তো কোন সিগনেচার হিট করবে, কোন সিগনেচার ফ্লপ করবে, জাস্ট কেউ বলতে পারে না। তো আমার মনে হয় যে প্লেয়ারকে আসতে দাও, সিস্টেমের সাথে মানাতে দাও, এবং কোথাও তার এক্সপিরিয়েন্সটাকে ইস্টবেঙ্গল কতটা কাজে লাগাচ্ছে সেটা দেখতে দাও, তারপর পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার শুধুমাত্র মেডিকেল টেস্ট বাকি রয়েছে, যেটা অবশ্যই কলকাতাতে হবে। সেটা হয়ে যাওয়ার পর ফাইনাল কন্ট্রাক্টে সিগনেচার হতে প্রবলেম নেই, এবং ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পর তাকে কিন্তু রেজিস্ট্রেশন সিস্টেমে তুলে নিতে আর কোনো ইস্টবেঙ্গলের অসুবিধা থাকছে না। অ্যান্ড ইটস আ প্রিটি গুড সিগনেচার, আই ক্যান এগেন সে। ওর যে এক্সপিরিয়েন্স রয়েছে, ওর যা কোয়ালিটি রয়েছে, লেফট উইং বরাবর ওর যে অ্যাটাকের মোবিলিটি রয়েছে, সব দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের জন্য এটা একটা ভালো সিগনেচার। অ্যান্ড ডেফিনেটলি এই ধরনের আরও কিছু সিগনেচার ইস্টবেঙ্গলের লাইন আপের মধ্যে রয়েছে, যার মধ্যে কিছু ফার্স্ট চয়েস রয়েছে, কিছু ব্যাকআপ অপশনস রয়েছে। অ্যান্ড থাংবই সিংটোর একটা ভীষণভাবে ইনপুট বা হেল্প ইস্টবেঙ্গল এই মুহূর্তে পাচ্ছে, নিচ্ছে, এবং তার বেসিসেই বলা চলে যে এই সিগনেচার কমপ্লিট, এবং সামনের দিকে আরও কয়েকটা সিগনেচারের দিকে ইস্টবেঙ্গল এগিয়ে যাচ্ছে। বাকি ওপিনিয়ন তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা দিতে থাকো। নাও নেক্সট অবশ্যই কথা বলতে হবে মোহনবাগানের এই মুহূর্তের শীত গ্রীষ্ম বর্ষা তার ভরসা দিমিত্রিয়স পেত্রাতসকে নিয়ে। দেখো, একটা লম্বা সময় জুড়ে মোহনবাগান সমর্থকদের একটা স্লোগান ছিল, শীত গ্রীষ্ম বর্ষা ব্যারেটোই ভরসা। অ্যান্ড ব্যারেটোর যুগটা আজ থেকে প্রায় এক যুগ আগে অতীত হয়ে গেছে, এখনও সেই দিনটার কথা মনে রয়েছে আমার, কয়েকদিন আগেই গেল, মোস্ট প্রবাবলি 6th মে, আমি যদি খুব ভুল না করি 6th মে সেই দিনটা ছিল 2013। অ্যান্ড সেই দিনে ব্যারেটো মোহনবাগানের হয়ে লাস্ট ম্যাচ খেলেছিল 2013 অর 2012, সরি 2012 6th মে মোহনবাগানের হয়ে ব্যারেটো লাস্ট ম্যাচ খেলেছিল। অপোনেন্ট মোস্ট প্রবাবলি পুনে বা মুম্বাই, কেউ একটা ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, দুটোর মধ্যে কেউ একটা হবে, মহারাষ্ট্র থেকে টিমটা ছিল। তো সেই দিনকে কোথাও একটা ভীষণ একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার, একটা কোথাও ইমোশনাল ক্যারেক্টার অফ মোহনবাগান তার বিদায় ঘটেছিল, এবং প্রায় এক যুগের জন্য বলা চলে এই যে একটা স্লোগান যে শীত গ্রীষ্ম ভরসা একজন প্লেয়ার ভরসা, এই স্লোগানটা প্রায় হারিয়ে গেছিলো। হ্যাঁ, ডেফিনেটলি মাঝখানে সনি নর্ডের মতো প্লেয়ার এসেছে, কাটসুমি ইউসার মতো প্লেয়ার এসেছে, আরও অনেক প্লেয়াররা এসেছে, হয়তো কেউ লং টার্মে থেকেছে, কেউ শর্ট টার্মে থেকেছে, বাট কোথাও এই যে স্লোগানটা আবারও ফিরে আসা, এটা কিন্তু আসেনি। এটা কিন্তু আবারও সেই স্লোগান ফিরে এসেছে বর্তমান সময়ে, বিশেষ করে ইয়াং মোহনবাগান জেনারেশনের হাত ধরে, যারা হয়তো আজ থেকে 12-13 বছর আগে ইয়াং ছিল, মানে একদমই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ছিল, তাদের হাত ধরে কিন্তু এই স্লোগানটা ফিরে এসেছে, এবং ফিরে আসার যে কাণ্ডারি তার নাম হচ্ছে দিমিত্রিয়স পেত্রাতস। আমার এখনও 2022-23 সিজনের কথা মনে রয়েছে, কারণ সেই সিজনে মোহনবাগান এমন কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল যারা খুবই ফ্যান ফেভারিট প্লেয়ার ছিল, যেমন রয় কৃষ্ণ, যেমন ডেভিড উইলিয়ামস। এই প্লেয়ারদের যখন মোহনবাগান ছেড়ে দিচ্ছে, অনেকে প্রশ্ন তুলেছিল যে ওয়াই নট ওয়ান মোর সিজন, একটা সিজন তো কারো খারাপ যেতেই পারে। এই প্লেয়াররাই তো তার আগের সিজনে মোহনবাগানকে কাপ ফাইনালে নিয়ে গেছিলো, মোহনবাগানকে লিগ শিল্ড উইনিংয়ের রেসে শেষ অবধি রেখেছিল, সেম পয়েন্টে মুম্বাই শেষ করেছিল, হেড টু হেডে মুম্বাই বেরিয়ে গেছিলো, লাস্ট ম্যাচটা ড্র হয়ে গেলেই মোহনবাগান লিগ শিল্ড উইন করে ফেলতো। অ্যান্ড ফাইনালে গিয়েও একটা খুব ড্রামাটিক ফাইনাল হয়েছিল, যেখানে ওন গোল, যেখানে ব্লান্ডার, বহু কিছু হয়েছিল। তো কখনোই ফরওয়ার্ডদের দোষ কিন্তু ফ্যান্সরা দেখেনি। অ্যান্ড 2021-22 সিজনটা অনেকে মনে করেছিল চলো একটা সিজন খারাপ গেছে, একটা সিজন চান্স দেওয়া যেতে পারে, কেন তার পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এবং দিমিত্রিয়স পেত্রাতস যখন আসছে, আমার খুব ভালো করে কেন মনে রয়েছে, কেন ট্র্যাক করে রাখতে পেরেছিলাম, কারণ তখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, অনেক বেশি করে সবার সাথে কানেক্টেড, গ্রুপে বিভিন্ন রকম আলোচনা চলতো, তখন আমাদের একটা গ্রুপও ছিল, যারা জানে পুরোনো সময়ে তারা জানে যে পেত্রাতসকে কেন নিয়ে আসা হচ্ছে, এটা একটা ফেরান্দোর ফ্লপ সিগনেচার হবে, এই প্লেয়ারটা না তো ফরওয়ার্ড, না তো উইঙ্গার, না তো অ্যাটাকিং মিডফিল্ডার, কী করেছে কেউ জানে না, ওয়ার্ল্ড কাপ খেলেছে কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে তো বেঞ্চে বসেছিল, কিসের ওয়ার্ল্ড কাপ আর কেন নিয়ে আসা হচ্ছে, রয় কৃষ্ণ ডেভিড উইলিয়ামস একটা জুটি, এত ভয়ঙ্কর একটা জুটি, কেন সেই জুটিকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অনেকেরই আন্দাজ ছিল না যে 2022-23 সিজনের শেষে কি ওয়েট করে রয়েছে।
রয়েছে। 2022-23 সিজনটা আমার এখনও মনে রয়েছে। সেই সিজনে কোনো টিপিক্যাল নাম্বার 9, কোনো টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড ওয়ান ফেরান্দো তিনি নিয়ে আসেননি। সেই কারণে আমরা সমালোচনা করেছি, আমরা কথা বলেছি। মাঝ পথেও যখন সুযোগ ছিল, জনি কাউকে যখন চোট পেয়ে বেরিয়ে গেল, তখনও কিন্তু সুযোগ ছিল যে কাউকে একটা নিয়ে আসার, একটা সেন্টার ফরওয়ার্ড নিয়ে আসার, সেটাও কিন্তু হয়নি। তো ফাইনালি যেটা হয়েছিল যে লাস্ট মোমেন্টে বা লাস্ট মোমেন্ট অবধি এই প্লেয়ারটাই কোথাও মোহনবাগানের যে জয়রথ সেটাই কিন্তু এগিয়ে নিয়ে গেছিলো। এবং মোহনবাগান আইএসএলে প্রথমবার একটা ট্রফি জিতেছিল, তার পেছনে যে সবথেকে বড় কাণ্ডারি, তার নামটা কিন্তু ছিল দিমিত্রিয়স পেত্রাতস। এবং তারপরে সিজনটা 2023-24-এ যখন এত কিছু আলোচনা বা সমালোচনার পর মোহনবাগান দুটো সেন্টার ফরওয়ার্ডকে সিগনেচার করিয়ে নিয়েছিল, জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু, তারপরেও দেখা গেল যে যখন সিজনটা শেষ হচ্ছে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশনের পাশে কার নাম না, সেই দিমিত্রিয়স পেত্রাতস। তার লিডারশিপেই বা তার কোথাও সামনে থেকে একটা বিরাট বড় রোলের ওপরে ডিপেন্ড করে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হলো, মোহনবাগান লিগ শিল্ড জিতলো। বাট হ্যাঁ, 2024-25 সিজন যখন মোহনবাগান চ্যাম্পিয়নশিপকে ডাবল করছে, যখন একই সিজনে লিগ শিল্ড এবং কাপ জিতছে, সেই সিজনে হয়তো বলার মতো বা বিরাট কিছু গর্ব করার মতো পারফরমেন্স দিমিত্রিয়স পেত্রাতসের নেই। তার পেছনে হয়তো অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। আগের কোচেদের সাথে ঠিক যতটা কেমিস্ট্রি ছিল সেটা হয়তো মলিনার সাথে তৈরি হয়নি। হয়তো মলিনার হাতে গ্রেগ স্টুয়ার্টের মতো আরও একজন বেটার গেম মেকার অ্যাভেলেবেল ছিল, কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে হয়তো গ্রেগ স্টুয়ার্টের মতো অতটা সুপিরিয়র গেম মেকার বা একজন বল প্লেয়ার দিমিত্রিয়স পেত্রাতস নয়। কিন্তু দিমিত্রিয়স পেত্রাতসের মধ্যে খুব কম সময়ের মধ্যে চকিতে যে ম্যাচ চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রয়েছে, এটা কিন্তু খুব কম প্লেয়ারের মধ্যে রয়েছে। হয়তো মলিনা তিনি তার স্ট্র্যাটেজিতে গ্রেগ স্টুয়ার্টকে অনেক বেশি করে প্রেফারেন্স দিয়েছেন, বা গ্রেগ স্টুয়ার্ট যখন ইনজিওর্ড, যখন মাঠে নামছে না, সেই জায়গাতে তিনি জেসন কামিংসকে দিয়েছেন সুযোগ। কিন্তু পেত্রাতস যে সুযোগের অপেক্ষায় ছিল সেটা হচ্ছে সেই ওড়িশা ম্যাচটা, সেই গোলটাই কিন্তু মোহনবাগানকে এই সিজনের চ্যাম্পিয়ন করেছিল। তো আমার মনে হয় যে একটা ক্লাচ সিজন, একটা কোথাও মনে রাখা আবার কিছুটা ভুলে যাওয়ার মতো সিজন দিমিত্রিয়স পেত্রাতস কাটিয়েছে। এবং তারপর থেকেই বহু আলোচনা, আমি এরকম অনেক পোস্ট দেখেছি যারা ডাই হার্ড মোহনবাগান ফ্যান, তারা অবধি বলছে দিস ইজ দ্য বেস্ট টাইম টু পার্ট ওয়েজ। অনেকে বলছে যে প্লিজ লিভ মোহনবাগান বিফোর মোহনবাগান লিভস ইউ। আই ক্যান নট এগ্রি উইথ দেম। আমি সিরিয়াসলি তাদের সাথে এগ্রি হতে পারি না। তার সব থেকে বড় রিজন হচ্ছে যে একটা সিজন খারাপ যেতেই পারে। এই কোথাও একটা ফিল যখন রয় কৃষ্ণা বা ডেভিড উইলিয়ামসের জন্য হয়েছিল, তাহলে আজকে দিমিত্রিয়স পেত্রাতসের জন্য হবে না কেন? কারণ দিমিত্রিয়স পেত্রাতস লাস্ট দুটো সিজনে মোহনবাগানকে দিয়েছে, এবং 2024-25-এ মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বা ডাবল জেতার পেছনে যে পেত্রাতসের কোনো রোলই নেই, এটাও তো কেউ বলতে পারবে না। তো ডেফিনেটলি একটা ম্যাচ, যে ম্যাচটা ভাইটাল, যে ম্যাচটা জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, টেনশনটা কাটাতে হবে, সামনের ম্যাচগুলো ফ্রি খেলতে হবে, সেই মুহূর্তেও তো একদম শেষ মুহূর্তে, একদম ফাইনাল মিনিটসে এই প্লেয়ারটা গোল করছে, সে একটা হিস্ট্রিক সেলিব্রেশন করছে। তো আমার মনে হয় যে কোথাও ম্যানেজমেন্ট যে ডিসিশনটা ফাইনালি নিতে যাচ্ছে সেটা অবশ্যই মোহনবাগান সমর্থকদেরকে খুশি করবে, একটা লার্জার অ্যামাউন্ট অফ মোহনবাগান ফ্যান্সদেরকে খুশি করবে, যারা মাঠে যায়, যারা চিৎকার করে, যারা প্লেয়ারকে ভালোবাসে, যারা মাথায় তোলে, যারা দিমিত্রিয়স পেত্রাতসকে আদর করে দিমি গড বলে ডাকে, তাদের জন্য ভীষণভাবে ভালো হবে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট ডেফিনেটলি 2025-26 সিজনে পেত্রাতসকে রাখতে চলেছে, এবং অবশ্যই আইএসএল এর প্ল্যানিংয়ে থাকতে চলেছে পেত্রাতস। তার সাথে অবশ্যই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য অন্য কে কী আসছে, কোথায় আসছে, সেসব পরের ব্যাপার। সেই সব ডিল যখন কমপ্লিট হবে, যখন সিগনেচার হবে, যখন প্লেয়ার আসবে, তখন ইকুয়েশনস দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রোলে আমরা হয়তো আগামী সিজনে দিমিত্রিয়স পেত্রাতসকে দেখতে চলেছি, সেটা কোথাও ভীষণভাবে মোহনবাগানের জন্য একটা ডিসাইসিভ রোল হতে যাচ্ছে। তার যে পজিশন, তার যে আলাদা ধরনের তাকে নিয়ে প্ল্যানিং, সেটা কিন্তু ভেতর থেকে উঠে আসছে। অ্যান্ড তার আগে আমার মনে হয় যে ওভারঅল তাকে রেখে দেওয়া বা তাকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করার যে মোহনবাগানের সিদ্ধান্ত, সেটা এই মুহূর্তে ফাইনাল, এবং এটা হওয়ারই ছিল। কারণ হোসে মলিনা তিনি ফাইনাল কলটা নিয়েছেন। তিনি সব দিক ভেবে চিনতে বিচার বিবেচনা করে এটুকু বুঝতে পেরেছেন যে একটা টিম থেকে খুব বেশি পরিবর্তন দরকার পড়বে না। মোহনবাগানের যা টিম রয়েছে সেখানে জাস্ট একটা দুটো পরিবর্তন হয়ে গেলেই কিন্তু এই টিমটা আবারও আইএসএল এর ডমিনেশনের জন্য রেডি হবে, ব্যাক টু ব্যাক 3বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়ে যাবে, যেটা একটা আইএসএল রেকর্ড হবে, অলরেডি একটা রেকর্ড, যেটা আরও একটা রেকর্ডের দিকে মোহনবাগান এগোবে। এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেখানে ভালো করার ইচ্ছাটা মোহনবাগানের অনেক দিন ধরেই রয়েছে, সেটাও হয়তো কিছুটা এবারে সম্ভব হতে পারে এই প্ল্যানিংয়ের হাত ধরে। এবং অবশ্যই আমি আবারও বলছি 2025-26 গোটা সিজন জুড়ে মোহনবাগান সমর্থকদের মুখে মুখে ঘুরবে শীত, গ্রীষ্ম, বর্ষা, পেত্রাতসই ভরসা। বাকিটা ডিপেন্ডস অন সিচুয়েশন, লাক অ্যান্ড
পরিস্থিতি, যা কিছু থাকবে তার উপরে সবটা আমাদেরকে মেনে নিতে হবে। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।